নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। স্মৃতির খোঁজে অনুষ্ঠান, যেটা আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান, আমাদের সদ্য পথ চলা শুরু করা একটা অনুষ্ঠান। যে অনুষ্ঠানটা ইতিমধ্যেই আপনারা ভীষণ ভালোবাসা দিয়েছেন, যে অনুষ্ঠানটাকে, তার ফিডব্যাক আমরা ফোনের মাধ্যমে দেখে থাকি। ঠিক দেখবেন স্মৃতির খোঁজে অনুষ্ঠানটি যেখানে লেখাটা যাচ্ছে সেখানেই সরাসরি কথা বলুন বলে একটি ফোন নাম্বার যাবে। সেখান থেকে ফোন নাম্বারটা নিন এবং চটজলদি ফোন করুন, কারণ আমাদের কাছে কথা বলার, বন্ধুত্ব করার এবং গল্প করার, আড্ডা দেওয়ার সময় মাত্র এই 30টা মিনিট। তাই আপনারা চটজলদি, যত তাড়াতাড়ি আপনারা ফোন করবেন তত বেশি মানুষের সঙ্গে আমি কথা বলতে পারবো, তত বেশি বন্ধুদের সঙ্গে আমি কথা বলতে পারবো, আড্ডা দিতে পারবো। এই অনুষ্ঠানটা এবার থেকে আমরা ইউটিউবেও দেখব। ঠিক যেমনটা আমরা টিভির স্ক্রিনের ওপর থেকে আপনারা দেখছেন, তেমনটাই দেখতে পারবেন ইউটিউবেও। ইউটিউবে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান লাইভ চলছে। এছাড়াও ভিডিও আকারে পোস্ট থাকবে, সেখান থেকে আপনারা দেখতে পারেন, শেয়ার করতে পারেন এবং অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা পোস্ট হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। সিটিভিএন একেডি প্লাসকে আপনারা ভীষণ ভালোবাসা দেন। এর আগের অনুষ্ঠানেও আপনারা যারা ফোন করেন তারা বলেন যে সিটিভিএন আপনাদের কতটা কাছের। আপনাদের ভীষণ পছন্দের একটা চ্যানেল, ভীষণ ভালোবাসার একটা চ্যানেল। এই চ্যানেলকে আপনারা আরও অনেক ভালোবাসা দিন, আরও অনেক দূর এগিয়ে নিয়ে যান। তবে খানিকটা স্মৃতির খোঁজে থেকে। সিটিভিএন একেডি প্লাসও তো নিশ্চয়ই আপনাদের কোথাও না কোথাও স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে, সেটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যখন ফোন করবেন। এছাড়াও যেটা বলার সেটা হচ্ছে, এই যে পুরো মাসটা আমরা কাটালাম, মে মাসটা, এখনও বেশ কটা দিন বাকি আছে। শুরুর থেকেই মনে হচ্ছিল আমি আমার বাড়িতে মাকেও বহুবার বলেছি যে কেন জানি না মনে হচ্ছে এই মাসটা শেষই হচ্ছে না। আর তার সাথে এই প্রচণ্ড গরম, যে গরম দুঃসহনীয়, মানে আমি গরম কমই সহ্য করতে পারি। আমার বিশ্বাস যে কজন মানুষ অনুষ্ঠানটা দেখছেন তাদের প্রত্যেকের কাছেই গরমটা অসহনীয়ই। ভীষণ গরম তো রয়েছেই, তার যে আর্দ্রতা সেটাও প্রচণ্ড। মানে সারাটা দিন একেবারে ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হয়। অফিস থেকে বাড়ি ফেরা বলুন বা বাড়ি থেকে অফিসে আসা বলুন, প্রত্যেকটাতেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছিল যেন প্রাণ উষ্ঠাগত এমন অবস্থা। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আজকে খানিকটা স্বস্তি কিন্তু পাওয়া গেল। দুপুর থেকে আমরা একটা ঝড় বৃষ্টি দেখতে পেলাম। এমন অন্ধকার হয়েছিল যে মনে হচ্ছিল যেন সন্ধে নেমে এসেছে, এতটা অন্ধকার হয়েছিল। আর সেই অন্ধকার, সেই হাওয়া, সেই বৃষ্টি বেশ খানিকটা স্বস্তি দিয়েছে আমাদের প্রত্যেককেই। এই বৃষ্টিরও বেশ কিছু স্মৃতি আজকে আমরা গল্প করব, ঠিক আছে? এই মুহূর্তে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? হ্যালো, বলুন, শোনা যাচ্ছে আপনার কথা। নমস্কার, আমি বিপদ ভঞ্জন শাহ ভবনপুর থেকে বলছি। নমস্কার, বলুন, কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো আছি। আমি একটু শেয়ার করছি, ছোটবেলায় রবীন্দ্র জন্মদিনে আবৃত্তি করেছিলাম এবং তার সঙ্গে কথা বলেছিলাম। আর সেই কথাই আপনাকে শেয়ার করব। রবীন্দ্রনাথ 7ই মে 1861 সালে সোমবার জন্ম করেছিলেন, মানে 25শে বৈশাখ। তা এখন তিনি ছিলেন সাহিত্যিক, দার্শনিক, রাজনীতিবিদ, চিত্রকর, নৃত্যশিল্পী, প্রবন্ধকার, লেখক, সুরকার। হ্যাঁ, তা 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এশিয়া প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1919 সালে জালাবাড়ি হত্যাকাণ্ডের প্রতিবাদ নাইটবাদী ত্যাগ করেছিলেন, রাতুল দেশ চালু করেছিলেন। 1920 সালে বিশ্বভারতী শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেছিলেন। চিনিকোদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন 1921 সালে। তার কবিতা, গল্প, প্রবন্ধ আমাদের মণিকোঠা এখনো আছে। তারই একটি কবিতা আপনাকে শেয়ার করছি, বনবাস। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বনবাস। বাবা যদি রামের মতো পাখায় আমার বনে যেতে আমি পারি নাকি, তুমি ভাবছ বনে 14 বছর কদিনে হয় জানি নে মাছি, দণ্ডক বন আছে কোথা ওই মাঠে কোন দিক, কিন্তু আমি পারি যেতে ভয় করি নে তাতে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে, বনের মধ্যে গাছের ছায়া বেঁধে নিতে ঘর, সামনে দিয়ে বইতো নদী পড়তো বালু চর, ছোট একটি থাকতো ডিঙি পারে যেতে বেয়ে, হরিণ চড়ে যারা সেটা
কাছে আশ্চর্য গাছের পাতা খাইয়ে দিতেন আমি নিজের হাতে, লক্ষণ বা যদি আমার থাকতো সাথে সাথে। কতদিন আর খেয়ে থাকতো কত রঙ ফুলে, মালা গেঁথে পুড়ে নিতেন জড়িয়ে মাথা চুলে। না রঙের ফলগুই সব ধুয়ে পড়তো পেকে, ঝুড়ি ভরে ভরে এনে ঘরে দিতেন রেখে। খিদে পেলে দুই ভাইতে খেতেন পদ্ম পাতে, লক্ষণ বা যদি আমার থাকতো সাথে সাথে। রোদের বেলায় অসত্যরা গাছে পড়ে আসি, রাখাল ছেলে মতো কেবল বাজায় বসে বাসি। ডালে পরে মই থাকে পেখম পরে ঝুলে, কারবিড়ালি ছুটে বেড়া নেস্তি পিছিয়ে দিলে। কখন যদি ঘুমিয়ে যেতাম দুপুরবেলা তাতে, লক্ষণ বা যদি আমার থাকতো সাথে সাথে। সন্ধ্যাবেলায় কুড়িয়ে আনি শুকনো ডাল পালা, বনের ধারে বসে থাকি আগুন হলে জ্বালা। পাখিরা সব বাসায় পেরে দূরে শিয়াল ডাকে, সন্ধ্যা তারা দেখা যে যা জালের ফাঁকে ফাঁকে। মায়ের কথা মনে করি বসি আবার রাতে, লক্ষণ বা যদি আমার থাকতো সাথে সাথে। ঠাকুর দাদা মত বনে হাতি ঋষি মুনি, তাদের পায়ে প্রণাম করে গল্প শুনি। রাক্ষসের ভয় করি রে আছে গ্রোথ মিতা, রাবণ আমার কি করে মা নেই তো আমার সীতা। হনুমানকে যত্ন করে খাওয়া দিতে ভাতে, লক্ষণ বা যদি আমার থাকতো সাথে সাথে। না গো আমার দে না কেন একটি ছোট ভাই, দুজনেতে মিলে আমরা বনে চলে যাই। আমাকে মা শিখে দিবি রামযাত্রার গান, মাথায় বেরি দেবী দিবি চুড়ো, হাতে ধনুক বাল, চিত্র করতে পারে যায় এমনি বর্ষাতে, লক্ষণ বা যদি আমার থাকতো সাথে সাথে। নমস্কার। এটা আপনি শেয়ার করলাম এবং না দেখে বললাম, এটা দেখে দেখে না দেখে বললাম। ভীষণ সুন্দর। নমস্কার সকলেরা। আবার পরের দিন নজরুলের কবিতা এবং তার সম্বন্ধে যে কথা বলে আপনাকে বলবো। অবশ্যই বলবেন, অবশ্যই বলবেন, অবশ্যই ফোন করবেন। এবং আপনার এই উপস্থাপনা আমার ভীষণ ভালো লেগেছে, তার কারণ এই ধরনের উপস্থাপনাগুলো করার জন্য বেশ খানিকটা পড়াশোনার প্রয়োজন। সেই পড়াশোনা থেকে আমরা বহু মানুষ আছি যারা রীতিমতো দূরে দূরে থাকি, যে যতটা কম মুখস্থ করা যায়, যতটা কম বলা যায়। আমি নিজের কথাও যদি বলি, যতবারই সঞ্চালনার দায়িত্ব পাই ততবারই মনে হয় যে মুখস্থ কিছু নয়, কারণ এই মুখস্থ করে বলাটা এটা ভীষণ কঠিন, এবং এই মুখস্থ করার সাথে তার ফিলিংসটাকেও অ্যাড করা, তার অনুভূতিগুলোকেও জুড়ে দেওয়া, এটা ভীষণ কঠিন। আর সেটা যে আপনাদের মতো মানুষেরা করতে পারেন এতটা সাবলীলভাবে, এতটা আপনাদের বাচনভঙ্গির মধ্যেই এটা রয়েছে, সেটার জন্য হয়তো ঈশ্বরের কাছে ধন্যবাদ থাকা ছাড়া আর কিছু বলার নেই। কারণ এই জিনিসগুলো না প্রত্যেকের নিজস্বতা। আপনি যে এত সাবলীলভাবে একটা সুন্দর কবিতা যেটা আবৃত্তি করে গেলেন আর বলে গেলেন পুরোটা একেবারে অনর্গল, এই ক্ষমতাটা সবার নেই, আমার তো অন্তত নেই। আমার ভীষণ ভালো লেগেছে যে আপনাদের মতো মানুষেরা এখনও রয়েছেন যারা কবিতা আবৃত্তি এগুলো ভালোবাসেন, এগুলোকে আঁকড়ে ধরে বাঁচেন। অবশ্যই আপনি আবারও ফোন করবেন, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে নাম্বার নিয়ে ফোন করুন। পরের দিন আমরা আরও একটা কবিতা শুনবো আপনার কাছে, এই আবদার রইল। আমাদের যে অনুষ্ঠানটা আপনারা দেখলেন ইতিমধ্যেই যে একটা ফোন এসেছিল, আমরা সেই বন্ধুর সঙ্গে কথা বললাম, তিনি একটা সুন্দর আবৃত্তি করে শোনালেন। তেমনি আপনারাও ফোন করুন, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, নাম্বারটা নিন, সেখান থেকে নাম্বারটা নিয়ে ফোন করুন। হ্যাঁ অবশ্যই এখানে শুধু আবৃত্তি বা গল্প কবিতা গান নয়, আমরা এখানে স্মৃতির খোঁজ করি। আমরা এখানে পুরনো দিনের যে স্মৃতিগুলো আমাদের মধ্যে রয়েছে সেগুলোকে আরও একবার নাড়াচাড়া দিয়ে একবার একটু দেখি। আরও একজন বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, শুভদ্বীপ প্রহর বৃষ্টি। শুভদ্বীপ প্রহর, বলুন। আগেই একটু বৃষ্টি হয়ে গেল, ভালোই, বেশ ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগছে। আর স্মৃতির খোঁজে অনুষ্ঠানে শুনছি, খুবই ভালো। এখন শুনলাম কবিতা পাঠ, খুব ভালো লাগলো। আর বৃষ্টির দিনে মানে বৃষ্টির সঙ্গে কথা বলতে তো মানে খুবই মানে ভালো লাগছে, মনটা একটা সুন্দর অনুভূতিতে ভরে যাচ্ছে। আর আমি একটু কবিতা লিখি আজকে বৃষ্টি নিয়ে, মানে আমার গ্রামের সেই বৃষ্টি বা গ্রামের কথা মনে পড়লো। আর কবিতা আমি নিয়মিত লিখি, সেই কবিতা কি পাঠ করতে পারি? অবশ্যই পাঠ করতে পারেন, করুন, শুনবো আমি। তাহলে স্বরচিত আমারই লেখা কবিতা। মমতা ভরা গ্রাম, আমার প্রিয় সুন্দর গ্রাম, ডাকে যেন আমারই নাম, বলে সুমি কাছে আয়, ডাক ফেরানো বড়ই দায়, কোথায় ছিল জমানো মায়া, ভরিয়ে দিল আমার হিয়া,
সবুজে সবুজে ভরানো মাঠ, ফুরিয়ে এলো দিনের পাট, এবার ঘরে ফেরার তারা, চারপাশে দেখি ফুলে ফুলে ভরা, কলকে জবা করবী রঙ্গন, ভালোবাসায় ভরা অমর বন্ধন, দক্ষিণা বাতাসে প্রান্তি ধরে, বাঁধা পড়ি পাখির সুরে, এমনই সুন্দর আমার গ্রাম, বাসুদেবপুর তার আসল নাম, পিতা পিতামহের পদধূলি ধন্য, মায়ের মমতায় তা পরিপূর্ণ, পুকুর নদী পথ ঝোপঝাড় সকলেই আত্মীয় যেন আত্মার, আমার প্রিয় সুন্দর গ্রাম, এভাবেই চিরজাগ্রত থেকো অবিরাম। ধন্যবাদ। কবিতা শেষ হলো। আর আমার গ্রামের স্মৃতি, সেই বৃষ্টি ভেজা দিন, এগুলো তো ভোলার নয়। এখানেও বাড়ির চারপাশেও অনেক গাছপালা, এই কিছুক্ষণ আগেই ঝড় বৃষ্টি হয়ে এখন প্রকৃতিটা বড়ই সুন্দর হয়ে উঠেছে, পাখিরা ডাকছে। আপনি কি নিয়মিত লেখালেখি করেন? হ্যাঁ, আমি নিয়মিত লেখালেখি করি, পত্র পত্রিকায় লিখি, রেডিওতেও দিই, টিভিতেও এখানেও পাঠ করলাম, ভালো লাগলো। তারপর আমার কবিতার বইও বেরিয়েছে। রেডিও নিয়মিত মানে আমি লেখিকা আর কি, লেখি বিভিন্ন বিভাগে, মানে মহিলা মহল থেকে প্রাপ্ত লিখি, বিভিন্ন যা যা বিষয় আছে ওকে রেগুলার লিখি, লিখতে ভালোবাসি। বই খাতাটা আমার একটা প্রিয় সঙ্গী। তার সাথে একদম, আর এই লেখালেখি কিন্তু কোনো মতে ছাড়বেন না, একদম চালিয়ে যাবেন। ভীষণ মা সরস্বতীর আশীর্বাদ এটা। লেখার হাত, শব্দ সবার থাকে না, আপনার আছে। আপনি এত সুন্দর লিখেছেন, আবার সেটা এত সুন্দর করে পাঠ করতে পারছেন। আমি রীতিমতো অবাক হচ্ছি যে এত মানুষ রয়েছেন যারা এই বই, কবিতা, আবৃত্তি, গান এসবের মধ্যে বাঁচেন, এসবের মধ্যে থাকেন। তাছাড়াও লেখালেখি করার হাত, এটা ভীষণ ইমপ্রেসিভ। মানে কোনো মানুষ যদি একটু ভালো লিখতে পারে, তারা আমাকে ভীষণ আকর্ষণ করে। লেখালেখি বলুন, বা কোনো মানুষের যদি গলা খুব ভালো হয়, সেটাও আমাকে ভীষণ আকর্ষণ করে। ফলত আপনার এই যে লেখার হাত, আর আপনি সেটাকে কন্টিনিউ করছেন, বিভিন্ন মাধ্যমে সেই লেখা পাঠাচ্ছেন, এখানেও পাঠ করলেন, ভীষণ ভালো লাগলো আমার। আপনি অন্য কোনো দিনে যখন আবার ফোন করবেন, তখন অবশ্যই আরও একটা কবিতা, যেটা আপনার নিজস্ব হবে, আপনার নিজস্বতা থাকবে, সেই কবিতা অবশ্যই শোনাবেন। এই আবদার আপনার কাছেও রইলো, এবং আগের যিনি বন্ধু ফোন করেছিলেন তার কাছেও রইলো যে অবশ্যই আপনারা ফোন করুন, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে চটজলদি ফোন করুন, এবং আমরা স্মৃতির খোঁজে বেরিয়ে পড়ি। বাইরের যা ওয়েদার, সেই ওয়েদার অনুযায়ী আমাদের প্রত্যেকের একটা স্বস্তি তো মিলেইছে, যে এই যে ভ্যাপসা একটা গরম, যে গরমটায় হয়তো আমাদের নাভিশ্বাস পরিস্থিতি, সেখান থেকে দাঁড়িয়ে বৃষ্টিটা আবহাওয়াটাকে অনেকটা হালকা করেছে, অনেকটা ঠান্ডা করেছে, আমাদের আমেজ অনেকটা ফিরেছে। আর এই বৃষ্টিতে আমি একটা জিনিস যেটা সবার আগে মনে পড়ে, সেটা হচ্ছে খিচুড়ি বৃষ্টির দুপুরে। কিন্তু বৃষ্টিটাই এমন সময় নেমেছে যেখান থেকে আলাদা করে খিচুড়ি বানিয়ে খাওয়ার মতো পরিস্থিতি থাকার কথা নয় কারোরই। প্রত্যেকেরই বাড়িতে রান্না হয়ে গিয়েছে, একদম খেতে বসবে সেই সময়টাই বৃষ্টি। আমার যেটা মনে হয়, যেটা আমার সাথে ভীষণ হয়, এখনও হয়, ছোটোবেলাতেও হতো, সেটা হচ্ছে এই যে রাত্রিবেলা করে বৃষ্টি হলে সেই খিচুড়ি। এই গল্প আমি আবারও আসবো এই গল্পে, তবে আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কেউ কি রয়েছেন ফোনে? বোধহয় নেই। আমি যেটা বলছিলাম, আমি সেটা কন্টিনিউ করি। এই যে বৃষ্টির দিন, সেই বৃষ্টির দিনটা মানেই আমাদের কোথাও গিয়ে একটা জিনিস ভীষণ মনে হয়, যে খিচুড়ি, মাছ ভাজা, এই বিষয়টা, পাঁপড় ভাজা, এই বিষয়গুলো। ছোটোবেলাতেও এর অন্যথা হয়নি, অবশ্যই ছোটো থেকেই তো এগুলো শেখা। আমার দিদা ভীষণ ভালো খিচুড়ি রান্না করতে পারতেন। তো আমার একটা বিষয় সবসময় থাকতো, যে বৃষ্টি হওয়া মানেই আমার খিচুড়ি লাগবে, খিচুড়ির সাথে আর কিছু না হোক ডিম ভাজা লাগবে। এই মুহূর্তে একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, কেউ কি রয়েছেন টেলিফোনে?
বোধহয় নেই টেলিফোন লাইনে। আমি আবারও একবার বলবো আপনাদেরকে, সরাসরি কথা বলুন বলে যে নাম্বারটা যাচ্ছে সেখান থেকে নাম্বারটা নিয়ে ফোন করুন, জলদি ফোন করুন। আর খুব বেশি সময় তো নেই আমাদের হাতে, ততক্ষণ আমি আমার স্মৃতিগুলোর খোঁজ করছি, তারপরে আপনাদের সঙ্গে আপনাদের স্মৃতির খোঁজে আমরা বেরোবো। এই যে বিকেল করে মানে দুপুরবেলার ওই খিচুড়ি আর মাছ ভাজা, এটা খাওয়ার একটা লোভ আমার মধ্যে সবসময় থাকতো। তারপর যত বড় হচ্ছিলাম আস্তে আস্তে তত এটা মনে হচ্ছিল যে খিচুড়ি যদি খাওয়ারই হয় তাহলে শুধু দুপুরে বৃষ্টির সময় কেন, রাত্রেবেলা বৃষ্টির সময় নয় কেন? প্রথমত তো যখন বৃষ্টি হয়, মানে আমার নাম বৃষ্টি এবং আমি নিজে বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসি। মানে পারলে হয়তো আমি অফিসে আসার সময়ও ছাতা ছাড়াই আসি, এতটাই ভালোবাসি। আর এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার নাম বৃষ্টি রাখার পেছনের কারণও এটাই যে আমার বাবা ভীষণ বৃষ্টিতে ভিজতে ভালোবাসতেন। ফলত এই বৃষ্টি জিনিসটা তার কাছে ভীষণ ভালোবাসার একটা জায়গা, সেখান থেকেই আমার নাম। এবং আমার নাম হওয়ার সত্ত্বেও, নাম হওয়ার পরেও আমার মধ্যেও বৃষ্টিতে ভেজার একটা যে শান্তি, যে প্রশান্তি আমি বলবো এটাকে, যে একটা শীতলতা, তার যে একটা হাওয়া, এগুলোকে আমি ভীষণভাবে উপভোগ করি। একটা হালকা হাওয়া, তার সঙ্গে একটা ঠান্ডা জল, এগুলো ভীষণ সুন্দর লাগে। আর যার ফলে ছোট থেকেই এই বিষয়গুলো আমার ছিল। যখনই বৃষ্টি হতো আমি মায়ের সাথে ঝগড়া করে বেরিয়ে যেতাম বৃষ্টিতে ভেজার জন্য। মায়ের সাথে ঝগড়া করা উচিত নয়, এখানে বলে রাখা উচিত যে মায়ের সাথে ঝগড়া করা উচিত নয়। ছোটরা যারা টিভির পর্দায় বসে স্মৃতির খোঁজে দেখছো তাদেরকে বলবো মায়ের সাথে ঝগড়া করবে না একদম। মা যেটা বলবে সেটা শুনবে। আমি একটু অবাধ্য ধরনের ছিলাম, যার ফলে ওই বৃষ্টিতে ভেজা, ঠান্ডা লাগানো এগুলো আমার লেগেই থাকতো। বিশেষ করে বর্ষাকালে বৃষ্টিতে ভিজতাম, এসে খিচুড়ি, ডিম ভাজা, মাছ ভাজা থাকলে মাছ ভাজা, এই খাওয়া হতো। তারপরের আমার বায়নাটা হচ্ছে, সেটা হচ্ছে আমার রাত্রিবেলাতেও একই জিনিস লাগবে, বৃষ্টি হোক চাই না হোক। ওই খিচুড়ি খেয়ে তো একটা লম্বা ঘুম রয়েছে। তারপর বিকেলবেলা করে আর খেলতে বেরোতে মা দিত না, যেহেতু অলরেডি একবার সকালবেলা আমি ভিজেছি বৃষ্টিতে। তারপর বিকেলবেলার ওই ঠান্ডা মাঠে গিয়ে খেলতে তো মা দেবে না, মা খেলতে যেতে দিত না। খুব স্বাভাবিকভাবেই ছাদে যেতাম। এবার ছাদে গেলে ছাদটাও তো ভেজা, এবার ওই ভেজার মধ্যেও আমি ঘন্টার পর ঘন্টা থেকে যেতাম। মানে আমার এতটাই ভালো লাগতো সেই সময়। এইসবের মধ্যে থেকে ঠান্ডাটা লাগতো, সন্ধে হতে হতে মোটামুটি নাক টানা শুরু হয়ে যেত, হাঁচি শুরু হয়ে যেত, এগুলো হতো, প্রায়শই হতো। আর তারপরে হচ্ছে রাত্রিবেলার খিচুড়ি। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, আমি পরে আবার এই গল্পতে আসছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি দেবশ্রী প্রামাণিক বলছি, ডোঙ্গারিয়া থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা। নমস্কার, বলুন কেমন আছেন? হ্যাঁ, খুবই ভালো আছি। আর আমি হচ্ছে বহুদিন পরে টিভি কানেকশন করলাম বাড়িতে, মানে প্রায় 5-6 বছর পরে। আচ্ছা। তো আজকে দুপুরেই করেছিলাম, আর এই একটু আগেই টিভিটা চালালাম। চালাতে আপনাদের মানে টিভিতে সব থেকে মানে প্রথম যে গানটা শুনতে পেলাম, আমার প্রিয় গান, চলে যেতে যেতে দিন বলেছে। তাই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা চ্যানেলটিকে এত ভালোবাসেন, যে টিভি ইনস্টলেশনের পর প্রথম চ্যানেল আপনারা সিটিভি নেগেটিভ প্লাস দেখছেন, তার জন্য আপনাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। তারপর বলুন, আজকে বৃষ্টি হয়েছে আপনাদের ওদিকে? হ্যালো, যিনি ছিলেন আমাদের সঙ্গে বন্ধু, তিনি নেই এই মুহূর্তে টেলিফোনে। আমি আবারও বলবো, আপনি আমাদের কথাটা অসম্পূর্ণ থেকে গেল, তাই সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনি চটজলদি আবারও ফোন করুন, আমরা আবারও কথা বলি। যে গল্পেতে আমি ছিলাম সেটা হচ্ছে বৃষ্টির রাত। আমি গল্পের বই পড়তে যেহেতু ভীষণ ভালোবাসি, সেই জন্য পড়ার বইটাই সব গুটিয়ে দিতাম যেদিন বৃষ্টি হতো, কারণ পড়তে সেই সময় আর ভালো লাগতো না। গল্পের বই পড়তাম জানলার ধারে বসে। আর এখন যে ফ্যান্টাসিগুলো ফেসবুকে বা অন্যান্য সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাই, যে ওই সেই জানলার ধারে বসে রয়েছে, গল্পের বই রয়েছে, চায়ের কাপ রয়েছে, এই বিষয়গুলো এখন মানুষের কাছে অনেকটা ওই সোশ্যাল মিডিয়াতে কুল হওয়া বা সোশ্যাল মিডিয়াতে দেখানো, এই বিষয়গুলো রয়েছে। কিন্তু একটা সময় সত্যি এমন ছিল যখন বাচ্চারা গল্পের বই পড়তে ভালোবাসতো। বৃষ্টির সময় মানেই তারা গল্পের বইটাকে জানতো যে বৃষ্টি হলে আমরা গল্পের বই খুলতে পারি, আমরা ওই সময় পড়াটা না পড়লেও হয়, গল্পের বইটা একটু পড়বো, গল্পের বইটার সাথে একটু সময় কাটাবো, জানলাটা খোলা থাকবে, সেখান থেকে একটা হালকা হাওয়া আসবে। এগুলো যেগুলো এখন আমরা সামাজিক মাধ্যমে, বিশেষ করে এখনকার যারা ছেলেমেয়েরা রয়েছে যারা সামাজিক মাধ্যম থেকে এগুলো শিখছে,
তারা এখন শিখছে, কিন্তু একটা সময় এরকম ছিল যখন এই বিষয়গুলোর জন্য আলাদা করে সামাজিক মাধ্যম লাগতো না। মানে আমি যে সময়ের কথা বলছি সেই সময়ে সামাজিক মাধ্যমে, আমি যেহেতু ছোটো ছিলাম আমি তো অ্যাক্টিভ ছিলামই না, সামাজিক মাধ্যমও ততটাও সচল ছিল না যে এখনকার মতো প্রত্যেক মুহূর্তের আপডেট সোশ্যাল মিডিয়াতে দিতে হবে। ফলত এই জিনিসগুলো এখন সামাজিক মাধ্যমে থাকলেও একটা সময় ছিল যখন সেটা বাস্তব জীবনে ছিল। একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রভাত মুখার্জি বলছি, শ্রীরামপুর থেকে। নমস্কার, বলুন কেমন আছেন? ভালো আছি। এই ঝড় বৃষ্টিতে এখন অনেকটা মন মানসিক ভাবেও, শারীরিক মানসিক উভয় দিকেই বেশ স্বস্তি অনুভব করছি। একদমই যা তাই। কাণ্ড গেল। আমার একটা ছোট্ট স্মৃতির কথা বলি। তখন মানে বিবাহ হয়নি, আমি ওয়ালটারে চাকরির ক্ষেত্রে গিয়েছিলাম, ওখানে ছিলাম। ওয়ালটারে লাইট হাউস ছিল একটা পাহাড়ের ওপরে, আর সমুদ্রের যে ভেরি সেইটা পার হয়ে লাইট হাউস দেখতে যেতে হতো, তাছাড়া অন্য রাস্তা ছিল না। আচ্ছা। তা আমি একাই গেছি, কেউ সঙ্গী পাইনি। একাই গেছি লাইট হাউস দেখতে, ভেতরে ঘুরে ঘুরে দেখবো, পারমিশন নেওয়া আছে। কিন্তু ওখানে ঢোকার পর মুষলধারে বৃষ্টি, ঝড়, মানে কালবৈশাখী যেমন হয়, ঘাস ফাস ভেঙে একদম প্রায় 1 ঘন্টা আমি আটকে গেলাম। আচ্ছা। তারপরে যখন ওখানে সব ঠান্ডা হয়ে গেল, তখন আমি আবার বাড়ি ফিরবো, কিন্তু কোনো নৌকো ছিল না যে আমি যে ওই ভেরিটা পার হয়ে আবার রাস্তায় আসবো, এসে আমি বাস ধরে বা যা হোক করে কোনো ভেহিকল জোগাড় করে আমি কোয়ার্টারে ফিরবো, তার উপায় ছিল না, কোনো কিচ্ছু নেই। অনেক পরে আবার ঝমঝম করে বৃষ্টি এসে গেল। আমি যে খুব অসহায় বোধ করছিলাম, তখন এটা মোবাইলের যুগটা ছিল না, তা অসহায় খুব বোধ করছি, কি করবো, মানে একটা বিরাট চিন্তায় পড়ে গেছি। তখন রাত্রি 9টা বেজে গেছে, অন্ধকার চারদিকে, বোধহয় লোডশেডিং হয়ে গেছে। এমন সময় দূরে দেখলাম একটি নৌকো, মানে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে, কোনো রকমে মানে দাঁড়িয়ে আছে। মানে বলবো কি, ভগবানকে পেলেও বলে আমি এত আনন্দ আমার হতো না, সেটাকে পেয়ে এত আনন্দ হলো। তারপরে তাকে অনেক কষ্টে রাজি করিয়ে এপারে এসে, বেশ প্রায় 1 কিলোমিটার না হলেও অন্তত 3-4 কিলোমিটার বেরিটা আর কি পার হতে হবে। সেই পার হয়ে সে আমাকে পৌঁছে দিল এপারে। সে যা বলেছে তাই টাকা দিয়েছি, এখন আমার মনেও নেই। তখন কোনো রকমে এসে একটা রিক্সা করে বাস স্ট্যান্ডে গেলাম, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে কোয়ার্টার্সে গেলাম। ওখানে আমার প্রতিবেশী যারা ছিল কোয়ার্টারের আশেপাশে, যেহেতু আমার বয়সটা খুব কম, সকলে চিন্তায় করে মানে একদম রাস্তায় বেরিয়ে এসেছে প্রায় 15-20 জনের একটা দল, মানে সব ওয়েট করছে আমি কখন ফিরবো। সকলেই চিন্তিত হয়ে পড়েছিল। তারপর আমাকে দেখে সকলে আশ্বস্ত হলো। তারপরে তারা যে যার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলো, না রেস্ট নিল। এই একটা বিরাট অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। সেই নৌকোকে দেখে, মাঝি সমেত যে নৌকো, সেটা দেখে যে আমার কি আনন্দ হয়েছিল, সেটা মানে বলে বোঝানো যায় না। একদমই তাই। মানে এই ধরনের অভিজ্ঞতা হওয়া মানে সেখান থেকে নিশ্চয়ই আপনি অনেক কিছু শিখলেনও। হ্যাঁ, ঠিক কথা। একদমই। এই ধরনের অভিজ্ঞতাগুলো ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা। অবশ্যই সেখানে বেশ কিছু অ্যাডভেঞ্চার রয়েছে, কিন্তু একটা কথা ঠিক যে এই ধরনের অভিজ্ঞতা এই যে স্মৃতির পাতায় থেকে গেছে আর আপনারা শেয়ার করছেন, আমরা শুনতে পাচ্ছি, আমরা জানতে পারছি, আমাদেরকেও ওই পরিস্থিতিটাও আমরা অনুভব করছি। এইটা বোধহয় আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সম্ভব। আপনি ফোন করেছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। অন্যরা যারা রয়েছেন, যারা এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের প্রত্যেককেই বলবো সরাসরি কথা বলুন, বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে নাম্বারটা নিন এবং ফোন করুন। আমরা গল্প করব, বৃষ্টির দিনের কিছু কথা শেয়ার করুন। মানে আজকে যেহেতু দুপুরবেলাতেই বৃষ্টি হলো, আর সেই বৃষ্টি আমি যেহেতু এখন 4 দেওয়ালের মধ্যে বসে রয়েছি, তাই আমি ঠিক এখন বলতে পারবো না যে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা, কিন্তু বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টিটা খুব ভালো রকমই বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি যেহেতু ভীষণ সুন্দর একটা বৃষ্টি হয়েছে, পরিবেশটা ঠান্ডা হয়েছে, তাই আমরা চলুন না বৃষ্টিকে নিয়ে একটু আনন্দ আমেজ করি, একটু আহ্লাদ করি। যেহেতু এই এত গরমের মধ্যে একটা দিন একটুখানি আমরা স্বস্তি পেয়েছি। জানি না পরবর্তী দিনগুলোতে কবে বর্ষা আসছে বা কবে আমরা এই ভ্যাপসা গরম থেকে একটু মুক্তি পাবো। তাই যে দিনটা আমরা পেয়েছি সেই দিনটাকে একটু উপভোগ করে নিই।
বৃষ্টির দিনের যদি কোনো অভিজ্ঞতা আপনাদের থেকে থাকে, কোনো স্মৃতি আপনাদের থেকে থাকে, অন্যান্য বিষয়ে অবশ্যই ফোন করুন স্মৃতি জানাতে, কিন্তু বৃষ্টি সংক্রান্ত থাকলে আপনারা ডেফিনেটলি ফোন করুন। সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে নাম্বারটা নিন এবং ফোন করুন, আমরা গল্প করব। এবার আমি যে কথাটায় ছিলাম সেটাতে আসি। সেটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা এই বৃষ্টিকে নিয়ে এখন বেশ ফ্যান্টাসাইজ করতে দেখি যে আচ্ছা এই ধরনের ফ্যান্টাসি হতে পারে। কিন্তু একটা সময়ে যখন ছিল, যখন আমি নিজেও জানলার ধারে বসে গল্পের বই পড়তাম, তখন আমার নিজস্ব ফোন ছিল না, আমি স্কুলে পড়তাম, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, জানলার ধারে বসে গল্পের বই পড়তাম। মা চা খেতে দিত না, ফলত আলাদা করে সেই সময় চায়ের কাপ রাখার মতো সুযোগ থাকতো না, তাই গল্পের বই, জানালাটা আর আমি, আর সেখানে বেশ কিছু হালকা হাওয়া, তার সাথে কিছু ধুলোবালি, সেই সমস্তটাই ভীষণ পছন্দের ছিল, ভীষণ আপন একটা জায়গা ছিল আমার। তাই এই ধরনের যে জায়গাগুলো এখন মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখি, তাই ভাবি যে এখন মানুষ একটুখানি জানলার ধারে বসলে বা একটুখানি বৃষ্টির আমেজ পেলে বা একটুখানি যদি বাস্তব যে পরিস্থিতির মধ্যে আমরা এখন রয়েছি, একটু সিচুয়েশনটা অন্যরকম হলেই আমরা সেটা ছবি তুলি, সামাজিক মাধ্যমে পোস্ট করে ফেলি। সেটা পোস্ট করার পর একটা সুন্দর করে একটা ক্যাপশন দিই, যে ক্যাপশনটা আমরা ভীষণ পড়তে ভালোবাসবে, যারা নেটিজেনরা রয়েছে তারা পড়তে ভালোবাসবে, সেরকম একটা খুব সুন্দর করে একটা বড় কোনো ক্যাপশন, একটা সুন্দর করে গান জুড়ে দিই। কিন্তু ওই যে সময়টা, সেই সময়টাকে আমরা অনুভব করি কজন বলুন তো? মানে আমরা যখন জানলার ধারে বসে আছি বইটা হাতে করে নিয়ে, যখন আমি ছোট ছিলাম তখন তো এই ফোন, ছবি তোলা এগুলো ছিল না, ফলত বইয়ের ভেতরে ঢুকে যেতাম ওই হাওয়া খেতে খেতে। বইয়ের গল্পটা আমার মাথার মধ্যে, যেরকম আমি আগেও বলেছি যে দেখতে পাই, আমরা যারা বই পড়ি তারা আমরা সেই সিনারিটা পুরো চোখের সামনে দেখতে পাই নিজেদের মতো করে, সেটা দেখতে পেতাম। এতটা আমরা দেখাতাম না মানুষকে যে আজকে বৃষ্টি হয়েছে, তাই আমি আজকে গল্পের বই নিয়ে জানলার ধারে বসেছি চায়ের কাপটা সাথে নিয়ে। আমি বলছি না সেটা খারাপ, কিন্তু আমরা না ওই যে সময়টা, ওই পরিস্থিতিটা, ওই মুহূর্তটাকেই আর অনুভব করতে পারি না, কারণ আমরা তো ব্যস্ত হয়ে যাই, ছবি তুলতে হবে, একটা ভালো গান দিতে হবে, একটা ভালো ক্যাপশন দিতে হবে। ওই ছবি তোলাটার পরে হয়তো 5-10 মিনিট আমরা গল্পের বইটা পড়ছি, তারপরে গল্পের বইটা আবার যেমন ছিল তার সেরকমভাবেই তার স্বস্থানে ফিরে যাচ্ছে। এই হয় এখনকার দিনের পরিস্থিতি। কিন্তু যেহেতু আজকে বৃষ্টি হলো, এবং বৃষ্টি যে সময়টায় হচ্ছিল তখন আমাকে নিজেকে ক্যামেরার সামনে দাঁড় করানোর জন্য যে প্রেজেন্টেশনটুকু নিজেকে দরকার সেটা করছিলাম, তারপর প্রোগ্রাম করেছি, তারপর আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। ফলত বৃষ্টি হয়েছে এবং 2-4 ফোঁটা জল আমার গায়েতেও লেগেছে, সেইটুকুই শুধু অনুভব করতে পেরেছি। তাই আমার কোথাও গিয়ে ওই জিনিসটাকে আমি মিস করছিলাম, যে এই জানলার ধারে বসা, একটা গল্পের বই হাতে নেওয়া, চা খেতে এখন ভালোবাসি, তখন তো ভালোবাসতাম না, কিন্তু এই অনুভূতিগুলো, এই ফিলিংসগুলোকে আমি মিস করছিলাম। তাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবার যখন স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আমরা আসবো, তখন অবশ্যই আপনারা ফোন করবেন, কথা বলবেন। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার।